তিথি খানিকটা এগুলো, এগুতেও ভয় লাগছে। কোনো কিছুর সঙ্গে হয়তো ধাক্কা লাগবে। তোমার বাঁদিকে চেয়ার আছে, তুমি চেয়ারে বসো। সে বসল না, দাঁড়িয়ে রইল। চোখে অন্ধকার শুয়ে গেছে। ঘর দেখা যাচ্ছে। পুরনো আমলের পালঙ্ক দেখা যাচ্ছে। পালঙ্কে শুয়ে থাকা মহিলাকে দেখা যাচ্ছে। খুব রুগ্ন মানুষকে আমরা কঙ্কাল বলি। এই মহিলাটি তাও নয়, তার কঙ্কালও যেন শুকিয়ে ছোট হয়ে গেছে। হাঁটু পর্যন্ত চাদরে ঢাকা। মাথার ওপর স্লথ গতিতে একটা ফ্যান ঘুরছে। ঘরের ভেতরে এক ধরনের চাপা গন্ধ। বসতে বললাম, বসছো না কেন? তিথি বসল, তাকিয়ে রইল দেয়ালের দিকে। ফরিদা বললেন, চেয়ারটা ঘুরিয়ে বসো, তোমার মুখ দেখতে পাচ্ছি না। তিথি চেয়ার ঘুরিয়ে বসল। তোমার চেহারা তো বেশ সুন্দর। বেশ্যা মেয়েদের সুন্দর চেহারা থাকে, জানতাম না। আমি শুনেছি ওদের শরীর ভালো থাকে, চেহারা ভালো থাকে না। তিথি তাকিয়ে রইল, কিছু বলল না। তোমাকে বেশ্যা বলায় রাগ করলে নাকি? ও আমাকে তোমার বিষয়ে বলেছে। ও আমাকে সব কিছু বলে, কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। আপনি মনে হচ্ছে খুব ভাগ্যবতী। ঠাট্টা করলে নাকি? তিথি কিছু বলল না। ফরিদা বলল, আমি অবশ্য শুনেছি তোমার মতো মেয়েরা খুব ঠাট্টা তামাশা করতে পারে। আমাদের সম্পর্কে এত খবর জানলেন কিভাবে? ইচ্ছা করলেই জানা যায়। একে ওকে জিজ্ঞেস করে জেনেছি। তিথি বলল, আপনার কথা কি শেষ হয়েছে? আমি এখন উঠব? না, বসো, আরও খানিকক্ষণ বসো। তোমার কাজের ক্ষতি হলেও বসো, আমি পুষিয়ে দেব। কিভাবে পুষিয়ে দেবেন? ঘন্টা হিসাবে টাকা দেবেন? হ্যাঁ, দিব। তুমি বসো। চা খেয়েছো তুমি? চা দিয়েছে? না, দেয়নি। চা খেলে আপনার কাপ নোংরা হয়ে যাবে না? হবে। আমার এত শুচিবায়ু নেই। আচ্ছা, তুমি বলো, ও তোমার সঙ্গে কি কি করেছিল? আপনার স্বামী আমার সঙ্গে কি কি করেছিল তা শুনতে চান? হুম। উনি আপনাকে কিছু বলেননি? বলেছে। তবু তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি বলো, আমি তোমাকে টাকা দেব। এটা বলার জন্য আপনি আমাকে টাকা দিবেন? হ্যাঁ, দেব। ও ভীষণ লাজুক। ওর মতো লাজুক একটা মানুষ তোমার মতো সুন্দরী একটা মানুষকে নিয়ে কি করলো তাই জানতে চাই। আপনিও তো একসময় সুন্দরী ছিলেন। আপনাকে নিয়ে উনি কি কি করেছিলেন? তুমি আর আমি এক হলাম? এক না? আমাদের দুজনের শরীরই তো একরকম, তাই নয় কি? তুমি খুবই ফাজিল একটা মেয়ে। আমার মতো মেয়েরা ফাজিলও হয়, এই খবরটা বোধহয় আপনি জানেন না। অন্য মেয়েদের সঙ্গে আমরা খুব ফাইজলামি করি, আবার ছেলেদের সঙ্গে মধুর ব্যবহার। এখান থেকে যাবার সময় আমি কি করব জানেন? আপনার মুখে থুথু দিয়ে যাব। আপনার শরীরের যে অবস্থা, আপনি আমার সেই থুথু মুখে মেখে শুয়ে থাকা ছাড়া কিছুই করতে পারবেন না। খুবই আশ্চর্যের ব্যাপার, ফরিদা এই কথায় রাগ করলেন না, বরং তার মুখের রেখাগুলি কোমল হয়ে গেল। তিনি শান্ত স্বরে বললেন, তোমার নাম কি? আমার 10টা নাম আছে, কোনটা আপনাকে বলবো? সত্য নামটা বলো। সত্যি নামটা আমার নেই, আমার সবই নকল নাম। তুমি আমার উপর খুব রাগ করেছ। আমি খুবই অসুস্থ একজন মানুষ, আর অল্প কিছুদিন বেঁচে আছি। এরকম একজন মানুষের উপর রাগ করা ঠিক না। আপনার মতো রোগীরা সহজে মরে না, আপনি দীর্ঘদিন বাঁচবেন। এ বাড়ির প্রতিটি মানুষের হাড় ভাজা ভাজা করবেন। এই বাড়ির প্রতিটি মানুষ একদিন মনে মনে আপনার মৃত্যু কামনা করবে, তবু আপনি মরবেন না। ফরিদা বললেন, তুমি সত্যি কথাই বলেছ। তুমি আমার আরও কাছে আসো তো, তোমাকে ভালো করে দেখি। জানালার একটা পর্দাও সরিয়ে দাও, ঘর বেশি অন্ধকার হয়ে আছে। আজ এত অন্ধকার কেন বলো তো? ঝড় বৃষ্টি হবে নাকি? আকাশে কি মেঘ আছে? তিথি একটি প্রশ্নেরও জবাব দিল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, শান্ত স্বরে বলল, যাই। ফরিদা বললেন, থুথু দিয়ে গেলে না? তিথি তার জবাব না দিয়ে নিচে নেমে গেল। দবির উদ্দিন বারান্দায় মেয়ের মাথার চুল আঁচড়ে দিচ্ছিলেন। তিথি তাদের পাশ দিয়ে হেঁটে উঠানে নামল। দবির উদ্দিন শঙ্কিত চোখে তাকিয়ে রইলেন, কিছু জিজ্ঞেস করলেন না। অজন্তা বাবাকে জিজ্ঞেস করল, এই মেয়েটা কে বাবা?
দবিরউদ্দিন মেয়ের প্রশ্নের জবাব দিতে পারলেন না। কিছু একটা বলতে গেলেন, গলা দিয়ে শব্দ বের হলো না, গলার মধ্যে আটকে গেল। টুকু অনেকক্ষণ পর্যন্ত বুঝতেই পারল না সে কোথায় আছে। অন্ধকার এবং অপরিচিত একটা ঘর। সে শুয়ে আছে মেঝেতে, তার গায়ে দুর্গন্ধ মোটা একটা কাঁথা। সে শুনল ইনিয়ে বিনিয়ে অল্প বয়সী একটা বাচ্চা কাঁদছে। কান্নার শব্দ শুনতে শুনতে টুকু চোখ বন্ধ করল। এই মুহূর্তে সে কিছু ভাবতে চায় না, ঘুমোতে চায়। আরামে তার শরীর অল্প অল্প কাঁপছে। ঘুম এত আরামের হয় সে আগে কখনো ভাবেনি। এখানে সে কিভাবে এলো? নিজে নিজে নিশ্চয়ই আসেনি, কেউ এসে দিয়ে গেছে। কতদিন আগে দিয়ে গেছে? 1 দিন, 2 দিন, না 7 দিন? বাড়ি থেকে যেদিন বের হয়েছিল সেদিন কী বার ছিল? সোমবার না মঙ্গলবার? এটা কোন কাল? শীত না গ্রীষ্ম? কিছুই মনে পড়ছে না। গায়ের ওপর রাখা মোটা কাঁথা থেকে দুর্গন্ধ আসছে। ঘুমের মধ্যেও সেই দুর্গন্ধ পাওয়া যাচ্ছে, আরও যেন বেশি পাওয়া যাচ্ছে। পেটের ভেতর পাক দিয়ে উঠছে, বমি বমি লাগছে। টুকু দ্বিতীয়বার চোখ মেলল। সঙ্গে সঙ্গে মোটা একটা গলা শোনা গেল। নাম কি তোর? এই, নাম কি রে? টুকু জবাব দিল না। জবাব দেবার আগে লোকটাকে দেখতে ইচ্ছা করছে, কিন্তু লোকটা বসেছে এমনভাবে যে তাকে দেখতে হলে মাথা ঘুরিয়ে তাকাতে হয়। মাথা ঘুরাতে ইচ্ছা করছে না। এই পোলা, এই কিছু খাবি? খাবি? কথা কস না কেন? বোবা নাহি? এই, এই। টুকু কথা না বলাই ভালো বিবেচনা করল। কথা বলতে শুরু করলেই এরা অসংখ্য প্রশ্ন করবে। বাড়ি কোথায়? বাবার নাম কি? থাকো কোথায়? পড়াশোনা করো? কি হয়েছে তোমার? এর চেয়ে এই যে চুপচাপ পড়ে আছে, এটা কি ভালো না? টুকু আগ্রহ করে আশেপাশের জীবনযাত্রা দেখছে। যে লোকটি তার সঙ্গে কথা বলছে তার চেহারা সে এখনও দেখেনি। তার কথা শুনে মনে হচ্ছে বুড়ো কেউ হবে। কথার সঙ্গে সঙ্গে সে খুব কাশছে। এই পোলা, ভুক লাগছে? কিছু খাবি? ও মতির মা, এই পোলারে খাউন দাও। মতির মা ঘরে ঢুকল, হাতে অ্যালুমিনিয়ামের বাটি এবং চামচ। বাটিতে তরল সবুজ রঙের কি একটা জিনিস। মতির মার পরনে গাঢ় সবুজ রঙের একটা শাড়ি। বয়সও খুব কম। একে দেখে মনে হয় না মতি বলে তার কোনো ছেলে আছে। মতির মা, এই পুলার জবান বন্ধ, তার মুখে তুইলা চাইটা খাওয়ায় দাও। মতির মা চামচে করে সবুজ রঙের ওই জিনিসটা টুকুর মুখের কাছে ধরল। মতির মার মুখ ভাবলেশহীন। এই ছেলে কিছু খাক বা না খাক তাতে তার কিছু যায় আসে না। টুকু আগ্রহ করে খেল। জিনিসটা খেতে ভালো, টকটক এবং প্রচণ্ড ঝাল। মতুর মা যতবার চামচটা মুখের কাছে ধরছে ততবারই তার হাতের চুড়ি টুনটুন করে বাজছে। মেয়েটির হাত ভর্তি গাঢ় লাল রঙের চুড়ি। সবুজ শাড়ি পরা একটি মেয়ের যদি হাত ভর্তি লাল চুড়ি থাকে তাহলে দেখতে অন্যরকম লাগে। বুড়ো কাশতে কাশতে বলল, ও মতির মা। কি? এই পুলার তো জবান বন্ধ, তারে ঘরে আইনা তো দেখি আরেক বিপদে পড়লাম। ফালাইয়া দিয়া হো। পুলার গায়ে জ্বর আছে কি না দেহ দেহি। মতির মা টুকুর গায়ে হাত না দিয়েই বলল, জ্বর নাই। আরেকটা দিন দেহি, তারপর যেখান থেকে আনছি সেইখানেই ফালাইয়া থুই আসমু। যা ইচ্ছা করো। টুকু আগ্রহ করে চারদিকে লক্ষ্য করছে। এটা নিশ্চয়ই বস্তির কোনো একটা ঘর। চকি টকির কোনো ব্যবহার নেই। ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চাটাই বিছানো। যখন যার ইচ্ছা এসে খানিকক্ষণ ঘুমিয়ে যাচ্ছে। রান্না এবং খাওয়ার ব্যবস্থা বারান্দায়। বিরাট এক হাঁড়িতে কি যেন রান্না হয়েছে। বাড়ির লোকজন নিজের নিজের ইচ্ছা মতো খেয়ে চলে যাচ্ছে। এই পরিবারের লোক কজন টুকু ধরতে চেষ্টা করল, পারল না। মনে হচ্ছে অনেকগুলি মানুষ। এতগুলো মানুষের মেঝেতে ঘুমানোর জায়গা কি করে হয় কে জানে। এর মধ্যে একটি মেয়ের মনে হয় নতুন বিয়ে হয়েছে। সবাই তাকে নয়া বউ বলছে। মেয়েটা বেশ সেজেগুজে আছে। বিকালের দিকে টুকু উঠে বসল। ঘোর বর্ষা, আকাশ ভেঙে বৃষ্টি নামেছে। এই ঘরে এক ফোঁটাও পানি পড়ছে না। এই আনন্দেই বাড়ির মানুষগুলোই উল্লাসিত। আধবুড়ো একটা লোক বারবার বলছে, পলিথিনের কাগজ দিয়ে কেমন মেরামত করলাম দেখছো?
25 টাকা খরচ হয়েছে, কিন্তু আরাম হয়েছে কত টাকার? 25,000 টাকার আরাম। নয়া বউ এই কথায় খিলখিল করে হাসল। বুড়ো টুকুর দিকে তাকিয়ে বলল, শরীরটা এখন কেমন লাগে? টুকু কিছুই বলল না, ভাবলেশহীন মুখে তাকিয়ে রইল। পেশাব পায়খানা করবি নাকি? এই পোলা। টুকু তাকিয়ে রইল, চোখের পলক ফেলল না। বুড়া দুঃখিত মুখে বলল, আহা, জবানটা বন্ধ। এই পোলা, থাক, শুয়ে থাক। টুকু সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল। কে তাকে এখানে এনেছে তা জানতে ইচ্ছা করছে, কিন্তু কাউকে জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না। কেউ তাকে কিছু বলছেও না। জবান বন্ধ অবস্থায় থাকার খুব মজা আছে। নয়া বউয়ের স্বামী শ্যামলী সিনেমা হলের গেটম্যান। সে বাড়ি ফিরল রাত 12টায়। টুকুকে দেখে বলল, হারামজাদা এখনো আছে? বুড়ো বলল, গাইলমন্দ করিস না, এই পোলার জবান বন্ধ, গুঙ্গা পোলা। লোকটি বাড়ি ঢুকেই শাড়ি টানিয়ে ঘরের কোনায় পর্দার ঘেরা একটা জায়গা তৈরি করে ফেলল। এই ঘরের ছোট কটা বাচ্চা ছাড়া সবাই প্রায় জেগে আছে। সে এইসব আগ্রাহ্য করে পর্দা ঘেরা জায়গায় চলে গেল। পর্দার ভেতরে একটা কুপি জ্বলছে বলে এদের দুজনের কালো ছবি পর্দায় পড়ছে। এরা কি করছে না করছে সব পরিষ্কার বোঝা যাচ্ছে। বাড়ির অন্যান্যদের সঙ্গে টুকুও খুব আগ্রহ নিয়ে পর্দার দিকে তাকিয়ে আছে। সমস্ত ব্যাপারটা তার এত অদ্ভুত লাগছে। পুরো ব্যাপারটা অবশ্যই দেখা গেল না। বুড়ো বিরক্ত গলায় বলল, ওই হারামজাদা পোলা, বাতি নিভা, তাড়াতাড়ি বাতি নিভা। বাতি নিভে ঘর অন্ধকার হয়ে গেল। অপূর্ব ছায়াছবির শেষটা দেখা গেল না বলে টুকুর মনটাই খারাপ হয়ে গেল। সারা রাত বৃষ্টি হলো, তুমুল বৃষ্টি। ঘরের দরজা দিয়ে বৃষ্টির ছাট আসছে, তাতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। টুকুর ঘুম আসছে না, তার চমৎকার লাগছে। মজার মজার সব চিন্তা আসছে মাথায়। সেই সব চিন্তার একটা হচ্ছে, এটা যেন বাস্তব কোনো ঘর না, এটা হচ্ছে সমুদ্রগামী জাহাজ। ঝড়ে এই জাহাজের কলকব্জা নষ্ট হয়ে গেছে। জাহাজ ভেসে যাচ্ছে নিরুদ্দেশের পথে। যাত্রীরা সবাই মরণাপন্ন, কারণ জাহাজে খাদ্য নেই, পানি নেই। জাহাজের তলানিতে একটা ফুটো হয়েছে, সেই ফুটো দিয়ে কলকল করে পানি আসছে। ফুটো বন্ধ করার চেষ্টা করেও লাভ হয়নি। এখন সবাই হাল ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছে। দুলতে দুলতে জাহাজ এগোচ্ছে। টুকু সত্যি সত্যি এক ধরনের দুলুনি অনুভব করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল খুব ভোরে। আকাশ খানিকটা আলো হয়েছে, মেঘ নেই, বৃষ্টি ভেজা টাটকা একটা দিন। টুকু সাবধানে ঘুমন্ত মানুষদের ডিঙিয়ে ঘর থেকে বেরোলো, হাঁটা শুরু করলো। একবারও পেছন ফিরে তাকালো না। একটা সময় আছে যখন আমাদের পেছন ফিরতে ইচ্ছা করে না। পীর সাহেব বলেছিলেন টুকু 7 দিনের মাথায় ফিরে আসবে, কিন্তু সত্যি সত্যি যে 7 দিনের মাথায় টুকু এসে উপস্থিত হবে এই বিশ্বাস হিরুর ছিল না। কাজে ভোরবেলা দরজা খুলে টুকুকে বারান্দায় বসে থাকতে দেখে সে বিস্ময়ে অভিভূত হয়ে গেছে। মনে মনে দুবার বলল, আ ভ্যারি গ্রেট পীর সাহেব, আ ভ্যারি গ্রেট পীর সাহেব। সে মুখে অবশ্য রাগ এবং বিরক্তির ভঙ্গি ফুটিয়ে বলল, টুকু নাকি? এ কি চেহারা হয়েছে? তুই তো দেখি কঙ্কাল হয়ে গেছিস, স্কেলিটন। শরীরে তো হাড্ডি ছাড়া কিছুই দেখছি না। ছিলি কোথায়? টুকু জবাব দিল না। কথা না বলা তার অভ্যাস হয়ে গেছে। হিরু বলল, বাসার সবাই একটা গ্রেট চিন্তার মধ্যে ছিল। আমি অবশ্য চিন্তা করছিলাম না। পীর সাহেব চিন্তা করতে নিষেধ করেছিলেন। কলতা বাজারের পীর। তোকে একদিন নিয়ে যাব। হ্যাপি পাওয়ার লোকটার। আমার ধারণা শখানেক জিন তার হাতে আছে, বেশিও হতে পারে। টুকুকে ফিরতে দেখে বাসার কেউ কোনো উচ্ছ্বাস প্রকাশ করল না। বিনু একটা কথাও বলল না। সকালে খিচুড়ি নাস্তা হলো। সেই খিচুড়ির এক থালা টুকুর সামনে রেখে দিয়ে কঠিন গলায় বললেন, খা, খেয়ে আমাকে উদ্ধার কর। টুকুর সঙ্গে এই হলো তার প্রথম কথা। তিথি ভাইকে দেখল, কিন্তু কিছু বলল না, হাসল। সেই হাসি দুশ্চিন্তা দূর হবার হাসি, যা পরিষ্কার বুঝিয়ে দেয় টুকু ফিরে আসায় সে খুশি হয়েছে। জালালউদ্দিন রাগী গলায় খানিকক্ষণ বকাঝকা করলেন। বকাঝকার ফাঁকে ফাঁকে উপদেশ দিলেন বাড়ি থেকে পালানো হচ্ছে একটা অসুখ।
সব অসুখের চিকিৎসা আছে, কিন্তু বাড়ি পালানো এবং ক্যান্সার এই দুয়ের কোনো চিকিৎসা নেই। একবার যার বাড়ি পালানোর রোগ হয়েছে সে 2 দিন পর পর বাড়ি পালাবে, এটা জানা কথা। তিনি বেশিক্ষণ উপদেশ দিতে পারলেন না। তার প্লেটের খিচুড়ি শেষ হয়ে গেছে। শূন্য থালা সামনে নিয়ে কথা বলতে তার ভালো লাগে না। তিনি নিচু গলায় বললেন, ও মিনু, খিচুড়িটা তো অসাধারণ হয়েছে। আতপ চালের ছিল, তাই না? আতপ চাল ছাড়া এই জিনিস হয় না। আছে নাকি আরও? মিনু বললেন, না। এক হাতা দাও দেখি, মুখের খিদাটা যাচ্ছে না। পেট অবশ্য ভর্তি, তবু মুখের খিদের ব্যাপার আছে। বললাম তো নাই। ও আচ্ছা, ঠিক আছে, না থাকলে কি আর করা। আজ দুপুরেও খিচুড়ি করলে কেমন হয়? আতপ চাল কি আরও আছে? চুপ করো তো। খাওয়া খাওয়া আর খাওয়া। খাওয়া ছাড়াও তো আরও জিনিস আছে। সেই জিনিসটা কি? চুপ করো। জালালউদ্দিন চুপ করতে পারলেন না। টুকুকে আবারও উপদেশ দিতে শুরু করলেন। বুঝলি টুকু, ঘর হচ্ছে মানুষের মা। শিশু থাকে মায়ের পেটের ভেতর, আমরা থাকি ঘরের পেটের ভেতর। সেজন্যই ঘর হচ্ছে আমাদের মা। ঘর থেকে পালানো মানে মাকে অপমান করা। এই কাজ খবরদার করবি না। মায়ের পেট থেকে যে একবার বের হয়ে যায় সে আর মায়ের পেটে ঢুকতে পারে না, তেমনি ঘর থেকে যে একবার বের হয়ে যায় সে আর ঘরে ঢুকতে পারে না। বুঝলি? টুকু মাথা নাড়ল, যেন সে এই জটিল ফিলোসফি বুঝে ফেলেছে। তার মাথা নাড়া জালালউদ্দিন দেখতে পেলেন না। তবে টুকু যখন নিজের থালার খিচুড়ি বাবার থালায় ঢেলে দিল তখন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। চিকন গলায় বললেন, তুই খাবি না? না। না কেন? জিনিসটা তো ভালো হয়েছে। খিদে নেই। এইটুকু খিচুড়ি খেতে খিদে লাগে নাকি? এই তো দেখি পাগলের প্রলাপ। ও মিনু, একটা শুকনো মরিচ পুড়িয়ে এনে দাও তো। টুকু বসে বসে বাবার খাওয়া দেখল, তার বড় ভালো লাগলো। দুপুরে গেল বজলু ভাইয়ের খোঁজে। বজলু ভাই তাকে দেখে আঁতকে উঠে বলল, কি সর্বনাশ, তোর এ কী অবস্থা? কোথায় ছিলি? টুকু সহজ গলায় বলল, এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে যাবি বলে যাবি না? তোর বড় ভাইকে একদিন জিজ্ঞেস করলাম, টুকু কোথায়? সে বলল, আমি কি করে বলবো কোথায়? আমি কি ডিটেকটিভ? কি কথার কি উত্তর? তা তোর স্বাস্থ্যের এই অবস্থা কেন? জ্বর হয়েছিল। কাজের সময় জড়াজড়ি বাঁধিয়ে দিস, আশ্চর্য। তোর জন্যে শ্রাবণ সংখ্যা দেয়াল পত্রিকা বের হলো না। শিল্প সাহিত্য এইসব তো ছেলে খেলা না। একদিন করবি 10 দিন করবি না, তা তো হবে না। কমিটমেন্ট দরকার। দুপুর থেকেই টুকু কাজে লেগে গেল। এবারে শ্রাবণ সংখ্যা দেয়াল পত্রিকা নতুন আঙ্গিকে বের হচ্ছে। পুরো দেয়াল পত্রিকা পলিথিনের কাগজে মুড়ে বৃষ্টির মধ্যে রেখে দেওয়া হবে। শ্রাবণ সংখ্যা পড়তে হলে বৃষ্টিতে ভিজতে ভিজতে পড়তে হবে। এই অসাধারণ আইডিয়া বজলুর মাথাতে এসেছে। এরকম আইডিয়া তার প্রায়ই আসে। সন্ধ্যা না মেলানো পর্যন্ত টুকু দেয়াল পত্রিকার কাজ করল। সন্ধ্যা মেলাবার পর কাউকে কিছু না বলে চলে গেল বস্তির ওই ঘরে। বুড়ো লোকটা বারান্দায় বসে কাঠের চেয়ারে বেতের কাজ করছিল। সে টুকুকে দেখে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, ও মতির মা, ও মতির মা, ওই পুলা আবার আসছে, জবান বন্ধ পুলা। ওই হারামজাদা, তুই কই গেছিলি? আমরা চিন্তায় চিন্তায় অস্থির। ওই পুলা, দেখে এদিকে আয়। শুধু মতির মা না, ঘরের সবাই বের হয়ে এলো। টুকু এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছুই বুঝতে পারছে না। মতির মা বলল, নয়া বউ, এই পুলাডার খাউন দাও। এ না খাইয়া সারাদিন কই কই যান ঘুরছে। নতুন বউ তৎক্ষণাৎ ভাত বেড়ে ফেলল। ভাত এবং ডাটা দিয়ে রান্না করা ছোট মাছের তরকারি। তরকারিতে এমন ঝাল দেওয়া হয়েছে যে মুখে দিলেই চোখে পানি চলে আসে। টুকু সেই আগুন ঝাল তরকারি তৃপ্তি করে খেল। ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। তার ঘুমের জন্য জায়গাও করে দেওয়া হয়েছে, তবে সে ঘুমাচ্ছে না, অনেক কষ্টে জেগে আছে। তার এখানে আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে শাড়ি দিয়ে ঘেরা অংশে নতুন বউ এবং তার স্বামীর অভিনীত অংশটা দেখা। টুকু মনে মনে আশা করছে আজও যেন কুপি নিভাতে ওরা ভুলে যায়। হিরো বলল, মনটা খুবই ব্যাড হয়ে আছে। এনা হেসে ফেলল। হিরো রাগী গলায় বলল, হাসলে কেন?
আপনি বললেন মনটা খুব ব্যাড হয়ে আছে, এই শুনে হাসলাম। বললেই হয় মনটা খারাপ হয়ে আছে। হিরু গম্ভীর হয়ে গেল। এই মেয়ে ইদানিং উল্টাপাল্টা কথা বলে তাকে কষ্ট দিচ্ছে। অবশ্যই এটাই মেয়েদের নেচার, কোনো না কোনোভাবে মানুষকে কষ্ট দেওয়া। ওরা দুজন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। দুজনের দেখা হয়ে গেছে কাকতালীয়ভাবে। হিরু যাচ্ছিল পীর সাহেবের কাছে। বাস স্টপে এসে দেখে এরা। 4-5 দিন চেষ্টা করেও তার সঙ্গে দেখা করতে পারে নাই। পরশু দিন তো প্রায় গোটা দিন এনাদের বাসার সামনে হাঁটাহাঁটি করলো, লাভ হলো না। আর আজ কিনা দেখা হয়ে গেল বাস স্টপে। একই যোগাযোগ। সে মধুর স্বরে বলল, যাচ্ছ কোথায় এনা? যাত্রাবাড়িতে, আমার ছোট চাচার বাড়িতে। যাত্রাবাড়িতে যাচ্ছ? বলো কি? আমিও তো ওইদিকে যাচ্ছি। আমার এক ফ্রেন্ডের বাসা, ক্লোজ ফ্রেন্ড, জন্ডিস হয়ে পড়ে আছে। খবর পাঠিয়েছে যাবার জন্য। মেইন রোডে বাসা। এনা হেসে ফেলল। হিরু বলল, হাসলে কেন? আপনি যে সারাক্ষণ মিথ্যা কথা বলেন, এই জন্য হাসলাম। কি মিথ্যা বললাম? যাত্রাবাড়িতে বন্ধু যাওয়ার ব্যাপারটা পুরোপুরি মিথ্যা। আমি যদি বলতাম আমি বাসাবো যাচ্ছি, তাহলে আপনি বলতেন আপনিও বাসাবো যাবেন। আপনার এক বন্ধু আছে বাসাবোতে, তার জন্ডিস, এখন তখন অবস্থা। হিরু এনার বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে গেল। একটু মন খারাপও হলো। এরকম একটা বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করে শেষে কোন যন্ত্রণা হয় কে জানে। বিয়ে না করেও তো উপায় নেই। প্রেম যখন হয়ে গেছে। বাসগুলিতে অসম্ভব ভিড়। পরপর 2টা বাস মিস হলো। চেষ্টা করেও তারা উঠতে পারল না। হিরুর খুব ইচ্ছা একটা রিক্সা নিয়ে দুজন চলে যায়। গল্প করতে করতে যাওয়া যাবে। তার ওপর আছে এনার গা ঘেঁষে বসার আনন্দ। সমস্যা হচ্ছে তার কাছে আছে মাত্র 10 টাকা। 70 টাকা ছিল। পীর সাহেবের জন্য এক প্যাকেট ব্যানসন কিনতে গিয়ে 60 টাকা বের হয়ে গেল। অবশ্য কোনো একটা দোকানে ব্যানসনের প্যাকেটটা বেচে দেওয়া যায়। 40 টাকা বললে ওরা লুফে নিবে। এনা, কি? চলো একটা রিক্সা নিয়ে যাই। এক দানে যাওয়া যাবে না, ভেঙে ভেঙে যেতে হবে। এখান থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে গুলিস্তান, তারপর গুলিস্তান থেকে যাত্রাবাড়ি। হিরুকে অবাক করে দিয়ে এনা বলল, রিক্সা নিয়ে নিন। সত্যি বলছো? ট্রুথ? সত্যি। রিক্সা নেবার আগে হিরু ব্যানসনের প্যাকেট বিক্রি করলো 45 টাকায়। তার মনে একটু খচখচানি রইল। পীর সাহেবের জন্য কেনা জিনিস বিক্রি করা ঠিক হলো না। রিকশায় উঠেই সেই খচখচানি দূর হয়ে গেল। এত ভালো লাগলো এনাকে পাশে নিয়ে বসতে। এনা একটা হাত রেখেছে হিরুর ডান পায়ের উপর। একটা মেয়ে তার হাত রেখেছে হিরুর হাঁটুতে। এতেই এত আনন্দ হচ্ছে। হিরুর চোখে পানি এসে যাচ্ছে। হিরু বলল, মনটা খুব খারাপ না? খুবই খারাপ। কেন? টুকুকে পাওয়া যাচ্ছে না। টুকু আবার কে? আমার ইয়াঙ্গার ব্রাদার। সে তো অনেক আগেই গেছে। এসেছিল, সকালে এসে সারাদিন থাকলো, সন্ধেবেলায় আবার গন। কোথায় গেছে? জানি না কোথায়। পীর সাহেবের কাছে যাব, দেখি উনি কি বলেন। কিছু একটা হলেই আপনি পীর সাহেবের কাছে চলে যান, তাই না? সাংঘাতিক পাওয়ার ওনার। তোমাকে একদিন নিয়ে যাব। পীর সাহেবের কাছে যাবার আমার কোনো শখ নেই। পীর আবার কি? শুধু টাকা নেওয়ার ফন্দি। তওবা করো না, এক্ষুনি তওবা করো, ইমিডিয়েট। চুপ করুন তো। আমি তওবা করতে পারবো না। তওবা না করলে আমি কিন্তু নেমে যাব। এনা বলল, নেমে যান, আপনাকে কে আটকাচ্ছে? আমি কি দড়ি দিয়ে আপনাকে বেঁধে রেখেছি? হিরুর রাগ উঠে যাচ্ছে। রাগটা কন্ট্রোল করার জন্য সে সিগারেট ধরালো। এনা বলল, সিগারেট ফেলুন তো, চোখে ছাই পড়ছে। ছাই পড়লে অসুবিধা কি? চোখ কি ক্ষয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, ক্ষয়ে যাচ্ছে। তুমি বড় যন্ত্রণা করছো না? আপনি নিজেই যন্ত্রণা করছেন। ফেলুন সিগারেট। মেয়ে ছেলের কথায় ফস করে সিগারেট ফেলে দেওয়া খুবই অপমানের ব্যাপার। তবু হিরো সিগারেট ফেলে দিল। দুনিয়াটাই এরকম যে মেয়ে ছেলের মন রক্ষা করে চলতে হয়। এনা বলল, নামার কথা বলে আবার দেখি বসে আছেন। আপনার লজ্জা নেই? এইসব করলে কিন্তু সত্যি সত্যি নেমে যাব। বেশ তো, নেমে যান।
এই রিক্সা থামো তো, উনি নামবেন। রিক্সা থামল। হিরো দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বোঝা যাচ্ছে এই মেয়ে তাকে যন্ত্রণা দেবে। একে বিয়ে করলে জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে। কিন্তু বিয়ে না করেই বা উপায় কি? প্রেম বলে কথা। প্রেম না থাকলে এতক্ষণে একটা চট দিয়ে নেমে পড়ত। প্রেমের কারণে চটটা দেওয়া যাচ্ছে না। এনা বলল, কই নামলেন না? মেয়ে ছেলে একা একা যাবে এই জন্য বসে আছি। একা একা যাওয়া আমার অভ্যাস আছে। আপনি নেমে যান, নেমে গেলেই ভালো। ভালো কেন? আপনাকে আমার অসহ্য লাগছে। অসহ্য লাগার এমন কি করলাম? সিগারেট ফেলতে বলেছ, ফেলে দিয়েছি, মামলা ডিসমিস। কেন খালি খালি কথা বাড়াচ্ছেন? এত বকবক করা শিখলেন কার কাছে? আপনার পীর সাহেবের কাছে? এরপর আর বসে থাকা যায় না। হিরু নেমে গেল। তার মনে ক্ষীণ আশা রিক্সা থেকে নামা মাত্র এনা তার ভুল বুঝতে পারবে এবং মধুর গলায় বলবে, উঠে আসুন। হিরো অবশ্যই সঙ্গে সঙ্গে উঠবে না, এতে মান থাকে না। এনা তখন বলবে, না হয় একটা ভুল করেছি, তাই বলে আপনি এমন করবেন? তখন হিরো উঠবে, কারণ মেয়ে ছেলের ওপর বেশিক্ষণ রাগ করে থাকা ঠিক না। মেয়ে ছেলের কাজই হচ্ছে ভুল করা, তারা ভুল করবেই। বিবি হাওয়া তাদের পথ দেখিয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, এনা কিছুই বলল না। রিক্সা ফরফর করে এগিয়ে চলল। রাগে হিরুর বক্ষ তালু জ্বলে গেল। সে মনে মনে 3 বার বলল, হারামজাদি, হারামজাদি, হারামজাদি। রাগ এতে পড়ে গেল। 3 সংখ্যার এই গুণ। রাগ করে 3 বার কোনো একটা কথা বললে রাগ পড়ে যায়, মন শান্ত হয়ে আসে। হিরুর মন এখন শান্ত, বেশ অনুশোচনাও হচ্ছে। রিক্সা থেকে নেমে পড়াটা বিরাট বোকামি হয়েছে। ইংরেজিতে যাকে বলে গ্রেট মিস্টেক। বেচারির কাছে রিক্সা ভাড়া আছে কি না কে জানে, মনে হচ্ছে নেই। বেচারি রিক্সা থেকে নেমে মনটা খারাপ করবে, রিক্সাওয়ালার সঙ্গে খচখচি করবে। আজকাল রিক্সাওয়ালারা মেয়ে ছেলের সম্মান রেখে কথা বলে না, মেয়ে ছেলের সঙ্গে ইচ্ছে করে যেন আরও খারাপ ব্যবহার করে। হিরো একটা চায়ের স্টলে ঢুকে পড়ল। সারাটা দিন কি করে কাটাবে তার একটা পরিকল্পনা করা উচিত। সন্ধ্যাবেলায় আরেকবার এনার খোঁজে গেলে কেমন হয়? সঙ্গে একটা চিঠি নিয়ে যাবে। একটা মাত্র লাইন সেখানে লেখা থাকবে, এমন লাইন যেটা পড়া মাত্র মনটা উদাস হয়ে যায়, চোখ হয় ছলছল। এরকম লাইন খুঁজে পাওয়া খুবই কষ্ট। চা খেতে খেতে এটা নিয়ে ভাবা যেতে পারে। হিরুর আজ ভাগ্যটাই খারাপ। কাপ থেকে চা ছলকে পড়ল পাঞ্জাবিতে। সহজে এই দাগ উঠবে না। দুধ দিয়ে ধুয়ে দিতে পারলে উঠত। এখানে দুধ পাবে কোথায়? হিরু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এরকম যে হবে সে জানত। পীর সাহেবের নামে কেনা সিগারেট সে বিক্রি করে দিয়েছে। কাজেই একের পর এক অঘটন ঘটবে। এনা যে তাকে রিক্সা থেকে নামিয়ে দিল, এর কারণ তো আর কিছুই না, পীর সাহেবের বদদোয়া। এজন্যই পীর ফকিরের সঙ্গে মেলামেশা কম করতে হয়। সব জিনিসের ভালো মন্দ দুটো দিকেই আছে। পীর ফকিরের সঙ্গে খাতির থাকা যেমন ভালো তেমনি মন্দ। এখন মনে হচ্ছে মন্দটাই বেশি। হিরো উদাস ভঙ্গিতে 2য় কাপ চায়ের অর্ডার দিল। জালালউদ্দিন বললেন, কে? তিনি বারান্দায় বসে আছেন। সকাল 9টার মতো বাজে। বাড়িতে তিনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি নেই। মিনু গেছেন বাজারে। তিথি কোথায় গেছে তিনি জানেন না, যাবার আগে তাকে বলে যায়নি। হিরু গত রাতে বাড়ি ফিরেনি। টুকু অবশ্য রাতে বাড়িতেই ছিল, ভোরবেলা কোথায় বেরিয়ে গেছে। এই ছেলে কখন আসছে কখন যাচ্ছে কোনো ঠিক নেই। শক্ত মারধর করতে পারেন না, এই একটা সমস্যা। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে মনে হয় মায়ের দায়িত্বটা তাকেই নিতে হবে, ইচ্ছার বিরুদ্ধেই নিতে হবে। টুকু থাকলে সুবিধা হতো। এই যে লোকটা এতক্ষণ এসেছে, কথাবার্তা বলছে না, দাঁড়িয়ে আছে, তার ব্যাপারটা কি তার টুকু চট করে ধরে ফেলত। লোকটা কোনো বদমতলবে এসেছে কি না কে জানে। জালালউদ্দিন আবার বললেন, কে? লোকটি এবার কথা বলল। তার গলার স্বর নরম এবং সে ইতস্তত ভঙ্গিতে কথা বলছে। কাজেই লোকটা সম্ভবত খারাপ না। খারাপ লোক এভাবে কথা বলে না। আমার নাম দবির। আমার ছোটোখাটো ব্যবসা আছে। আপনি আমাকে চিনবেন না।
আপনার সঙ্গে আগে আমার দেখা হয়নি। দেখা হলেও চিনতাম না, আমি চোখে দেখি না। তাই নাকি? জালালউদ্দিন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বিরাট যন্ত্রণায় আছি ভাই। আপনি বাইরের মানুষ, ভেতরের কথা কি আর বলবো। সামান্য চিকিৎসা করালেই অসুখ সারে, সেটা কেউ করাবে না। আপনি কার কাছে এসেছেন? দবির ইতস্তত করে বলল, পরি কিংবা তিথি বলে কেউ কি এখানে থাকেন? পরি বলে কেউ থাকে না, তবে তিথি আছে, আমার দ্বিতীয় কন্যা। ভালো নাম ইসরাত জাহান। ও কোথায় যেন গেছে। কোথায় গেছে জানেন? জি না, আমাকে কিছু বলে যায়নি। আগে বলতো, এখন আর বলে টলে না। সম্ভবত ওর মাকে বলে গেছে। বসুন, ওর মা এসে পড়বে। ওর মা কাঁচা বাজারে গেছে, ঘরে কাজের লোক নেই, নিজেদেরই সব করতে হয়। ওইখানে একটা জলচকি আছে, টেনে নিয়ে বসুন। ঘরের ভেতর চেয়ার আছে, ঘরে তালা দিয়ে গেছে, এজন্য চেয়ার দিতে পারছি না। নিজ গুণে ক্ষমা করবেন। দবির বললেন, আমি বসবো না, কাজ ফেলে এসেছি। আপনি দয়া করে তিথিকে বলবেন আমি এসেছিলাম। নাম বললেই হবে, আমার নাম দবির। তাকে একটু বলবেন যেন আমার বাসায় যায়, আমার স্ত্রীর কিছু কথা আছে তার সঙ্গে, জরুরি কথা। বলবো, অবশ্যই বলবো। বাসার ঠিকানা কি তিথি জানে? জি জানে, তাছাড়া এই কার্ডও রেখে গেলাম, কার্ডের ঠিকানা আছে। বলবো, তিথি আসলেই বলবো। তা এসেছেন যখন খানিক বসেই যান, আমার স্ত্রী এসে পড়বেন, তখন চা খেতে পারবেন। কষ্ট করে এসেছেন, শুধু মুখে যাবেন, এটা কেমন কথা? জি না, আজ আর বসবো না। জালালউদ্দিন খানিকক্ষণ দ্বিধাগ্রস্ত থেকে বললেন, ভাই সাব, আপনার কাছে কি সিগারেট আছে? প্যাকেটটা রয়েছে ভেতরে, আমার স্ত্রী ঘরে তালা দিয়ে চলে গেছেন, চাবিটাও নেই, থাকলে আপনাকে বলতাম না। দবির বললেন, সিগারেট তো আমি খাই না, তবে এনে দিচ্ছি। তাহলে দরকার নেই, বাদ দেন, সঙ্গে থাকলে ভিন্ন কথা। কোনো অসুবিধা নেই। জালালউদ্দিন এই অপরিচিত লোকটির ভদ্রতায় মুগ্ধ হয়ে গেলেন। লোকটি এক প্যাকেট 5-5 এবং একটা দেশালাই কিনে দিয়ে গেছে। শুধু তাই না, সিগারেট ধরিয়ে দিয়ে গেছে। এরকম একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে তার মেয়ের পরিচয় আছে ভাবতেই ভালো লাগছে। এমন একজন চমৎকার মানুষকে চা খাওয়ানো গেল না। এই দুঃখে তিনি খুবই কাতর হয়ে পড়লেন। পরের বার এলে চা এবং চায়ের সঙ্গে 2টি মিষ্টি দিতে হবে। এইটুকু ভদ্রতা না করলে খুবই অন্যায় হবে। মিনু চলে এসেছেন। তার পায়ের শব্দ কানে যেতেই জালালউদ্দিন সিগারেটের প্যাকেট লুকিয়ে ফেললেন। মেয়েদের মন থাকে সন্দেহে ভরা, হাজারটা প্রশ্ন করবে। কি দরকার? তিনি উৎসাহের সঙ্গে বললেন, বাজার থেকে কি আনলে মিনু? মিনু জবাব দিলেন না। স্বামীর প্রশ্নের জবাব দেওয়া ইদানিং তিনি ছেড়েই দিয়েছেন। মাছ টাছ কিছু পাওয়া গেল? মিনু সেই প্রশ্নেরও উত্তর দিলেন না। বাজার নিয়ে রান্নাঘরে ঢুকে গেলেন। জালালউদ্দিন তাতে মন খারাপ করলেন না। খানিকক্ষণ অপেক্ষা করে বললেন, 1 ফোঁটা চা দিও তো মিনু, বুকে কফ বসে গেছে। চা কফের জন্য খুবই উপকারী। আমার কথা না, বড় বড় ডাক্তাররা বলেন। মিনু এই কথায় ঝাঁঝিয়ে উঠলেন না। এটা খুবই ভালো লক্ষণ, হয়তো চা পাওয়া যাবে। চা এলে চায়ের সঙ্গে একটা সিগারেট ধরাতে হবে। সব জিনিসের একটা অনুপাত আছে। চায়ের অনুপাত হচ্ছে সিগারেট, দইয়ের অনুপাত হচ্ছে মিষ্টি। তিথির অবাক হবার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। কিছুতেই সে এখন আর অবাক হয় না। হিরু যদি তাকে কোনোদিন এসে বলে, দেখ তিথি, আমি এখন আকাশে উঠতে পারি, এবং সত্যি সত্যি যদি খানিকক্ষণ উড়ে দেখায়, তাহলেও বোধহয় তিথি অবাক হবে না। অথচ দবির উদ্দিনের রেখে যাওয়া কার্ড দেখে সে অবাক হলো। এই লোক তার ঠিকানা পেল কোথায়? সে তো কোনো ঠিকানা রেখে আসেনি, তার ঠিকানা জানার কথা নয়। দবির উদ্দিনের স্ত্রী তার সঙ্গে কথা বলতে চান, এই খবরটিও অবাক হবার মতো। তাতে তিথি অবাক হলো না। ভদ্রমহিলা অসুস্থ, তার নিশ্চয় সময় কাটে না। গল্পগুজব করবার জন্য তার কিছু মজার চরিত্র দরকার। তিথির মতো মজার চরিত্র তিনি আর কোথায় পাবেন? ওই বাড়িতে তিথির যেতে ইচ্ছা করছে না, তবু হয়তো সে যাবে।
দবিরউদ্দিন নামের ওই লোক তার ঠিকানা কোথায় পেল এটা জানার জন্যই তাকে যেতে হবে। আর যেতে যখন হবে তখন আজই গেলে কেমন হয়? তিথি কাপড় বদলালো, হালকা রঙের একটা শাড়ি পরল, চুলে বেনি করল। আয়নার দিকে তাকিয়ে ভাবল একটু কাজল কি দেবে। চোখের পল্লব ঘেঁষে হালকা রেখা, যা চোখে পড়বে না, আবার পড়বেও। মিনু ঘরে ঢুকে দেখলেন তিথি খুব সাবধানে চোখে কাজল দিচ্ছে। তিথি থমকে দাঁড়িয়ে গেল। তিথি বলল, তুমি কিছু বলবে? না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও। মিনু ক্ষীণস্বরে বললেন, তুই কি আমাকে দেখতে পারিস না তিথি? তিথি মার দিকে না তাকিয়ে বলল, না, পারি না। আমি কি করেছি? আমার দোষটা কি? তোমাকে কি আমি কোনো দোষ দিয়েছি? দোষ ছাড়াই তোমাকে দেখতে পারি না। মিনু খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে আগের চেয়েও ক্ষীণ গলায় বললেন, অরু চিঠি দিয়েছে। তিথি কিছু বলল না। মিনু বলল, তোর টেবিলের উপর রেখেছি। আমার টেবিলের উপর রেখেছ কেন? আমি ওইসব চিঠি ফিটি পড়ব না, ভাল লাগে না। মিনু চলে গেলেন। তিথি অবশ্য ঘর থেকে বেরোবার আগে বোনের চিঠিটা পড়ল। একবার না, দুবার পড়ল। খুবই সংক্ষিপ্ত চিঠি, মার কাছে লেখা। মা, আমার সালাম নিও। আমি বুঝতে পারছি তোমরাও টাকাটা দিতে পারছো না কিংবা দিচ্ছ না। আমি ওই নিয়ে আর কিছু বলবো না। কিন্তু মা, তোমার পায়ে পড়ি, আমাকে কিছুদিন তোমাদের কাছে এনে রাখো। এখানে আমি মরে যাচ্ছি। হিরুকে পাঠাও মা, আমাকে নিয়ে যাক। তোমার অরু। এত সংক্ষিপ্ত চিঠি অরু কখনো লেখে না। তার চিঠি হয় দীর্ঘ। চিঠির শেষের দিকে এসে বাবার বাড়ির সবার সম্পর্কে কিছু না কিছু লেখা থাকে। এই চিঠিতে সেসব কিছু নেই। তিথি ভাবতে চেষ্টা করল, বড় আপা কী ধরনের কষ্টে আছে, কষ্টের নমুনাটা কি? বড় আপার কষ্টের সঙ্গে তার নিজের কষ্টের কোনো মিল আছে? সম্ভবত নেই। সে যে জাতীয় যতনা বোধ করছে, বড় আপার সে সম্পর্কে কোনো ধারণা নেই, ধারণা থাকার কথাও না। তার বয়স তখন কত? 15 কি 16? এসএসসি পরীক্ষা দিয়ে উঠেছে, তখনও রেজাল্ট হয়নি। বাবা তাকে পাঠালেন মঞ্জুর সাহেবের বাসায়, বাবার দূরসম্পর্কের ভাই। তিথি তাকে কখনো দেখেনি। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি। এজি অফিসে কাজ করেন, থাকেন সরকারি কোয়ার্টারে। তাকে একটা চিঠি দিতে হবে। চিঠিটা বাবার জবানিতে লিখেছে তিথি। চিঠির বিষয়বস্তু খুবই সাধারণ। জালালউদ্দিন সাহেব তার ফুফাতো ভাইকে জানাচ্ছেন যে তিনি সাময়িকভাবে খুবই অসুবিধায় পড়েছেন। যদি 200 টাকা তাকে দেওয়া হয় তাহলে চিরকৃতজ্ঞ থাকবেন। টাকাটা তিনি সামনের মাসে যে করেই হোক ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। তিনি নিজেই আসতেন, ইদানিং চোখের একটা সমস্যার জন্য আসতে পারছেন না। চিঠি নিয়ে যাওয়ার কথা হিরুর। সে গম্ভীর গলায় বলল, এটা তো ভিক্ষা চাওয়া চিঠি, যাকে বলে বেগিং। আমি বেগিং বিজনেসে থাকতে পারবো না। জালালউদ্দিন কিছুতেই তাকে রাজি করাতে পারলেন না। শেষটায় মেয়েকে বললেন, তুই যাবি তিথি? গভর্নমেন্ট কোয়ার্টার, খুঁজে বের করতে কোনো অসুবিধা হবে না। পারবি মা? তিথি বলল, উনি যদি চিনতে না পারেন? বলিস কি তুই, চিনতে পারবে না মানে? পরিচয় পেলে দেখবি কত খাতির যত্ন করে। টাকা যদি না দেন তাহলে তো বাবা খুব লজ্জার ব্যাপার হবে। তোর কিসের লজ্জা? তুই তো আর টাকা চাসনি, আমি চেয়েছি। লজ্জা হলে আমার হবে। আমার কেন জানি মনে হচ্ছে উনি খুবই খারাপ ব্যবহার করবেন, বিরক্ত হবেন। আহা, গিয়েই দেখ না, বিশিষ্ট ভদ্রলোক। যদি চিনতে না পারেন? মঞ্জুর সাহেব তাকে চিনতে পারলেন। হাসি মুখে বললেন, তোমাকে খুব ছোটবেলায় দেখেছি, তোমার মনে নেই। তবে তোমার বড় বোনের নিশ্চয়ই মনে আছে। কি যেন তার নাম? অরুমিনা, না? জি, ডাকনাম অরু। তোমার বাবার তো আবার খুব কাব্যিক নাম রাখার বাতিক। তোমার নাম কি? তিথি। বাহ, খুব সুন্দর নাম। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলেন। তিথিদের অবস্থা শুনে খুবই দুঃখিত হলেন এবং আন্তরিক ভঙ্গিতে বললেন, এই সাময়িক সাহায্যে তো কিছু হবে না, স্থায়ী কিছু করতে হবে। কিভাবে করা যায় সেটা হচ্ছে কথা। তোমার ভাইকে পাঠিয়ে দিও।
আমার কিছু জানাশোনা আছে, দেখি কোথাও লাগিয়ে দেয়া যায় কি না। তিথির মনে যে চাপা উদ্বেগ ছিল তা দূর হয়ে গেল। বাবার এই ফুফাতো ভাইকে তার পছন্দ হলো। ছোটখাটো মানুষ, সারাক্ষণ পান খাচ্ছেন, একটু পরপর পানের রস গড়িয়ে পড়ছে। সরুয়া টানার মতো করে সেই রস টেনে নিচ্ছেন। মাথায় একগাছিও চুল নেই, চকচকে টাক। কিছুক্ষণ পরপর টাকে হাত বুলাচ্ছেন। তখন তার মুখের ভঙ্গি দেখে মনে হয় টাকে হাত বুলিয়ে তিনি খুব আরাম পাচ্ছেন। তিথি খানিক গল্পগুজবও করল। সহস্বরে বলল, বাসায় আর কেউ নেই কেন? চাচি কোথায়? ও থাকে গফরগাঁয়ে। ছেলেমেয়েরা ওইখানে স্কুল কলেজে পড়ে। ঢাকায় এত খরচ চালানো কি সোজা ব্যাপার? সরকারি বাসা পাওয়ায় রক্ষা হয়েছে। অর্ধেক সাবলেট করে দিয়েছি। আমি 2টা ঘর নিয়ে থাকি। একা একা খারাপ লাগে না আপনার? না, সপ্তাহে সপ্তাহে যাই। বৃহস্পতিবারে দুপুরে চলে যাই, শনিবার সকালে আসি। খানিকটা কষ্ট হয়, কি আর করা বলো। খাওয়া দাওয়া কোথায় করেন? বেশিরভাগ সময় নিজেই রাঁধি, বাইরেও খাই। তিনি তিথিকে সুজির হালুয়া রেঁধে খাওয়ালেন। 200 টাকা দিয়ে নিজে এসে রিক্সা ঠিক করে রিক্সা ভাড়াও দিয়ে দিলেন। তিথিকে বললেন, একা একা ঢাকা শহরে ঘোরাফেরা করা ঠিক না। তোমার বাবাকে বলবে, আর যেন তোমাকে এভাবে না পাঠান। তিথিকে পরের মাসে আবার আসতে হলো। এবারের আবেদন 100 টাকার, যে করেই হোক দিতে হবে। মঞ্জু সাহেব টাকা দিলেন এবং সেদিনও সুজির হালুয়া রেঁধে খাওয়ালেন। তবে ওই দিনের মতো গল্পগুজব হলো না, বা এগিয়ে এসে রিক্সা ঠিক করে দিলেন না। তারপরের মাসে তিথি আবার এলো। সারা পথ কাঁদতে কাঁদতে আসলো। টাকা চাইতে হবে এই দুঃখে তার মরে যেতে ইচ্ছা করছে। বাসে বসে তার মন চাইছিল একটা ট্রাকের সঙ্গে এই বাসটার অ্যাক্সিডেন্ট হোক। সেই অ্যাক্সিডেন্টে সে যেন মারা যায়। সে মরল না। একসময় মঞ্জুর সাহেবের বাসায় কড়া নাড়ল। মঞ্জুর সাহেব দরজা খুললেন, তবে তাকে দেখে অবাক হলেন না। শুকনো গলায় বললেন, কি খবর? তিথি মাথা নিচু করে বলল, বাবা একটা চিঠি দিয়েছেন। আবার চিঠি? এসো, ভেতরে এসো। তিথি ভেতরে এসে বসল। মঞ্জুর সাহেব বললেন, এইবার কত টাকা চেয়েছে? 100। তিথির ধারণা ছিল এবার তিনি টাকা দেবেন না, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হলো। তিনি 50 টাকার 2টো নোট তিথির হাতে দিলেন এবং বললেন, ঘেমে টেমে কি হয়েছে? ফ্যানের নিচে বসো, বিশ্রাম করো। জি না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। টুকুর খুব জ্বর, ডাক্তার আনতে হবে। 2-3 মিনিট বসে গেলে ক্ষতি হবে না। তিনি হাত ধরে তিথিকে তার পাশে বসালেন। পর মুহূর্তেই তিথিকে জড়িয়ে ধরলেন। তিথি ভয়ে কাঠ হয়ে গেল। কোনো মতে বলল, ছাড়ুন চাচা, আমাকে ছেড়ে দিন। তিনি আহ বললে বিরক্ত প্রকাশ করলেন। তিথিকে ছাড়লেন না। তিথি চিৎকার করতে চেষ্টা করল। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সিগারেটের গন্ধ ভরা পান খাওয়া একটা মুখ তার মুখের ওপর লেপ্টে রইল। 2টি হাত মাকড়সার মতো তার সারা শরীরে কিলবিল করতে লাগলো। এরপর কি ঘটল সে মনে করতে পারছে না। শুধু যা মনে আছে তা হচ্ছে সে বেতের সোফায় চিত হয়ে পড়ে আছে। মঞ্জুর সাহেব একটা বাটিতে হালুয়া বানিয়ে তাকে বললেন, এই তিথি, নাও হালুয়া খাও। এরপরও অনেকবার তিথিকে তার কাছে আসতে হয়েছে। প্রতিবারই মঞ্জুর সাহেব তাকে টাকা দিয়েছেন এবং বলেছেন, দরকার হলেই আসবে, কোনো অসুবিধা নেই। তিথি বড় আপার চিঠি টেবিলে রাখতে রাখতে মৃদু স্বরে বলল, তুমি তো সুখেই আছো আপা। কত সুখে আছো তুমি জানো না। জানলে এরকম চিঠি লিখতে না। এ হচ্ছে নিজের সঙ্গে বিড়বিড় করে কথা বলা। নিজের সঙ্গে কথা বলার এই অদ্ভুত অসুখ তিথির ইদানিং হয়েছে। মনে মনে ভাবা কথাগুলি সশব্দে বের হয়ে আসে। রিকশায় আসতে আসতে একবার এরকম হলো। রিকশাওয়ালা তিথির বিড়বিড় শুনে চমকে মাথা ঘুরিয়ে তাকালো। অবাক হয়ে বলল, কি কনাফা? এগুলো কি পাগল হবার লক্ষণ? একসময় সে কি পাগল হয়ে যাবে? হয়তো হবে, কিংবা কে জানে, এখনই হয়তো সে খানিকটা পাগল।
বাড়ি থেকে বেরোবার মুখে হিরুর সঙ্গে দেখা। হিরু বলল, তিথি, যাচ্ছিস কোথায়? তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, ভেরি আর্জেন্ট। তিথি বলল, আমার কোনো জরুরি কথা নেই। বিরক্ত করিস না তো। হিরু সঙ্গে সঙ্গে আসতে লাগলো। তিথি বলল, কেন বিরক্ত করছিস? তুই আমাকে 3000 টাকা জোগাড় করে দিতে পারবি? না। এর জন্য তুই আমাকে তোর পা ধরতে বলিস, আমি তোর পা ধরে বসে থাকবো। টাকাটা আমার খুবই দরকার। দরকার হলে চুরি কর, ছিনতাই কর, কানে দুল পরা মেয়েরা যায় ওই দুল টান দিয়ে ছিঁড়ে নিয়ে পালিয়ে যা। তুই পাগল হয়ে গেলি তিথি? আমি ভদ্রলোকের ছেলে না? হ্যাঁ, ভদ্রলোকের ছেলে। তুই ভদ্রলোকের ছেলে, আমি ভদ্রলোকের মেয়ে। আমি টাকা কিভাবে আনি তুই জানিস নাকি তোর জানা নেই? হিরু চুপ হয়ে গেল। তিথি বলল, আমি কিভাবে টাকা আনি সেটা কেউ জানে না, আবার সবাই জানে। মজার একটা খেলা। তুই আমার পেছন পেছন আসবি না, আর যদি আসিস তাহলে ধাক্কা দিয়ে নর্দমায় ফেলে দেব। হিরু দাঁড়িয়ে পড়ল। তিথিকে বিশ্বাস নেই। এই কাণ্ড সে সত্যি সত্যি করে বসতে পারে। একবার নর্দমায় পড়ে গেলে 14 বার গোসল করলেও গন্ধ উঠবে না। হিরুর মন খারাপ হয়ে গেল। তিথির কাছে সে টাকা পাবে না এটা সে জানত। টাকা চাওয়ার উদ্দেশ্য ভিন্ন। হিরুর ধারণা ছিল টাকার কথা শুনেই তিথি বলবে, এত টাকা দিয়ে তুই কি করবি? তখন হিরু কারণটা ব্যাখ্যা করবে। কারণটা বেশ অদ্ভুত। আজ হাঁটতে হাঁটতে সে পীর সাহেবের কাছে গিয়েছে, খালি হাতে গিয়েছে। এই জন্য সে আর তার সঙ্গে দেখা করল না। উঠানে মাথা কামানো এক লোকের সঙ্গে গল্প জুড়ে দিল। মাথা কামানো লোকটার নাম সবুর। তার বাড়ি কালিয়াকৈর। মাস 3 আগে বিয়ে করেছে। গত সপ্তাহে তার বউ হঠাৎ পালিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজ খবর করেও সে কোনো সন্ধান না পেয়ে পীর সাহেবের কাছে এসেছে। পীর সাহেবের সঙ্গে এখনও দেখা হয়নি। হিরু বলল, ঠিক জায়গায় এসে পড়েছেন ভাইজান, মোটেই চিন্তা করবেন না। 1 মিনিটের মামলা। পীর সাহেব ফরফর করে সব বলে দেবেন। সত্যি? সত্যি মানে? আমার নিজের ইয়ং ব্রাদার মিসিং হয়ে গেল। তার নাম টুকু। পীর সাহেবকে বললাম। উনি বললেন, চিন্তা করিস না, 1 সপ্তাহের মধ্যে ফিরবে। ফিরল 1 সপ্তাহের মধ্যে? ফিরবে না মানে? পীর সাহেবের সঙ্গে ইয়ার্কি চলে না, ডাইরেক্ট অ্যাকশন। আপনি খালি হাতে আসেননি তো? 100 টাকা এনেছি, গরিব মানুষ। টাকা পয়সা পীর সাহেব নেবেন না। টাকা পয়সা ওনার কাছে তেজপাতা। সিগারেট দিতে হবে, বিদেশি সিগারেট। বিদেশি কি সিগারেট? ধরেন ডানহিল, ব্যানসন। মোড়ের দোকানে গিয়ে বললেই হবে, পীর সাহেবের সিগারেট। ওরা জানে, বাজারের চাইতে কম রেটে পাবেন। যান, সিগারেট নিয়ে আসেন। পীর সাহেবকে কদমবুসি করে সিগারেটের প্যাকেটটা বাম দিকে রাখবেন। সবুর মিয়া সিগারেট আনতে গেল, আর তখনই বাড়ির ভেতর থেকে পীর সাহেব খালি পায়ে বের হয়ে এলেন। বারান্দায় এবং উঠানে এতগুলি লোক বসা, কাউকে কিছু না বলে হিরুকে হাত ইশারা করে ডাকলেন। হতবম্ব হিরু ছুটে গেল। পীর সাহেব বললেন, তুই বিসমিল্লা বলে একটা ব্যবসা শুরু কর। ব্যবসা তোর কি হবে? স্বয়ং নবী করিম ব্যবসা করতেন। হিরু কাপা গলায় বলল, কিসের ব্যবসা করব? পীর সাহেব গম্ভীর হয়ে বললেন, তোর ব্যবসা হবে গরম জিনিসের। একটা চায়ের দোকান দিয়ে দে। এই বলেই পীর সাহেব আবার ঘরে ঢুকে গেলেন। আর কি আশ্চর্য যোগাযোগ! তারপর দিনে যে কল্যাণপুরের বশির মোল্লার চায়ের দোকানে চা খেতে গেছে। বশির মোল্লা বলল, দোকান বেচে দেব হিরু ভাই। হিরু গম্ভীর হয়ে বলল, বেচবেন কেন? চালু দোকান। চালু কোথায় দেখলেন? দিনে 50 কাপ চা বেচতে পারি না। 20-25 কাপ চা পাড়ার ছেলেরা খায়। দাম চাইলে বলে খাতায় লিখে রাখেন। দাম কত চান দোকানের? 10,000 পাইলে রাখমু না। 10,000? দোকানে আপনার আছে কি? 2টা কেটলি, 15-20টা কাপ। 1,000 তিনেক হলে আমাকে বলবেন, ক্যাশ দিয়ে নিয়ে যাব, নো প্রবলেম। বশির মোল্লা আর কিছু বলল না। চিন্তিত মুখে দাঁত খোঁচাতে লাগলো। এই সবই হচ্ছে যোগাযোগ। এরকম যোগাযোগ আপনা আপনি হয় না, উপরে নির্দেশ লাগে। পীর সাহেবের দোয়ায় অ্যাকশন শুরু হয়ে গেছে।
এরা হচ্ছে অলি মানুষ, এদের দোয়া কেরামতি ইঞ্জেকশনের মতো, সঙ্গে সঙ্গে অ্যাকশন। হিরুর ইচ্ছা ছিল টাকা চাওয়া উপলক্ষে পুরো ঘটনাটা তিথিকে বলবে। তিথি সেই সুযোগ দিল না। পীর সাহেবের দোয়ার ফল তো আর সে একা ভোগ করবে না, সবাই মিলে ভোগ করবে। তার টাকা পয়সা হলে সে কি ভাই বোন ফেলে দিবে? অবশ্যই না। ভাই বোন, ফাদার মাদার এরা থাকবে মাথার উপরে। ফরিদার চোখ দুটি আজ যেন উজ্জ্বল, আরও তীক্ষ্ণ, চুলার গনগনে কয়লার মতো ঝকঝকি করছে। তার পরনের শাড়িটাও লাল, মাথার চুলগুলিও কেন জানি লালচে দেখাচ্ছে। শুধু মুখের চামড়া আরও হলুদ হয়েছে, এমন হলুদ যে মনে হয় হাত দিয়ে ছুলে হাতে হলুদ রং লেগে যাবে। ফরিদা বললেন, বসো তিথি। চেয়ার টেনে বসো। তিথি বলল, আপনি আমাকে ডেকেছেন? ফরিদা চুপ রইলেন, তবে খুব আগ্রহ নিয়ে তিথির দিকে তাকিয়ে থাকলেন। তার জলজলে চোখের মণিতে এক ধরনের কৌতুক। একসময় হাসি মুখে বললেন, তুমি কি চোখে কাজল দিয়েছ নাকি? তিথি শান্ত স্বরে বলল, হ্যাঁ দিয়েছি। কেন, আমার মতো মেয়ের কি চোখে কাজল দেয়া নিষেধ? ফরিদা তিথির প্রশ্নের প্রতি মোটেই গুরুত্ব দিলেন না। নিজের মনে বললেন, বিয়ের আগে আমারও চোখে কাজল দেওয়ার শখ ছিল, খুব কাজল দিতাম। একদিন আমার মামা আমাকে বললেন, চোখে কাজল দেয়া ঠিক না, কাজল হচ্ছে কার্বন, কার্বনের সূক্ষ্ম কণা চোখের ক্ষতি করে। ওই মামার কথা আমরা খুব বিশ্বাস করতাম। তিথি ফরিদাকে থামিয়ে বলল, আপনি আমাকে কী জন্য ডেকেছেন? গল্প করার জন্য। কেন, তুমি কি রাগ করেছ? আমি পুষিয়ে দিব। কিভাবে পুষিয়ে দিবেন? গল্পের শেষে টাকা দেবেন ঘন্টা হিসেবে? ফরিদা হেসে ফেললেন, যেন তিথি খুব মজার কিছু বলেছে। তিথি বিস্মিত হলো। ফরিদা কেন হেসে ফেলেছে তা বুঝতে না পেরে খানিকটা বিব্রতও হলো। ফরিদা বললেন, ওই দিন তুমি আমার উপর রাগ করেছ, তারপর থেকে আমার মনটা খারাপ। নিজের পরিচিত মানুষজন, আত্মীয় স্বজন যদি রাগ করে আমার খারাপ লাগে না। তুমি বাইরের একটা মেয়ে, তুমি কেন আমার উপর রাগ করবে? আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার আরও একটা উদ্দেশ্য আছে, সেটা তোমাকে পরে বলছি। তার আগে তোমার জন্য একটা ধাঁধা আছে। এখানে একটা ছবি আছে, এই ছবিতে 3টি মেয়ে বসে আছে, এই 3জনের একজন আমি। সেই একজনকে তুমি বের করে দেবে। যদি বের করতে পারি তাহলে নিশ্চয়ই টাকা পয়সা দিবেন। তুমি চাইলে দেব, কিন্তু তুমি আমার সঙ্গে এমন কঠিন ভাষায় কথা বলছো কেন? খানিকক্ষণ সহজভাবে আমার সঙ্গে কথা বলো। অসুস্থ একজন মানুষের এই কথাটা রাখো। তিথি ছবিটা হাতে নিল। দেখেই মনে হচ্ছে 3 স্কুল বান্ধবী কোনো উপলক্ষে প্রথম শাড়ি পরেছে। 3জনেই হাত ধরাধরি করে বসে আছে। পেছনে গোলাপের ঝাড়ে অনেক গোলাপ ফুটে আছে। ফটোগ্রাফার নিশ্চয়ই ভেবেচিন্তে এই কম্পোজিশন বের করেছেন। দেরি করছো কেন? বলো কোন মেয়েটি আমি? বলতে পারছি না। মেয়েগুলো দেখতে কেমন? রূপবতী। কীরকম রূপবতী সেটা বলো। খুব রূপবতী। এই 3টা মেয়ের মধ্যে আর কোনো মিল দেখতে পাচ্ছ? না। খুব ভালো করে দেখো, আলোর কাছে নিয়ে দেখো। আমি আর কোনো মিল দেখতে পাচ্ছি না। 3টি মেয়ের মুখ 3 রকমের। আরেকটা মিল আছে, এই 3জনের চিবুকের কাছে তিল আছে। ছবিতেও বোঝা যায় আমরা খুব ভালো বন্ধু ছিলাম, গলায় গলায় বন্ধু। ধরো আমাদের মধ্যে একজনের অসুখ হয়েছে, সে স্কুলে যায়নি। আমরা 2জন স্কুলে গিয়ে যখন দেখতাম আরেকজন আসেনি, তখন আমরাও স্কুল ফেলে বাসায় চলে আসতাম। আপনাদের চিবুকে তিল ছিল বলেই আপনাদের এত বন্ধুত্ব ছিল? শুধু তিল ছিল না, আরও অনেক মিল ছিল আমাদের মধ্যে। আমরা 3জনেই বেশ ভালো ছাত্রী ছিলাম। একজন তো ছিল খুবই ভালো ছাত্রী, স্কুলে বরাবর ফার্স্ট সেকেন্ড হতো। অথচ ম্যাট্রিক রেজাল্ট বের হলে দেখা গেল 3জনেই সেকেন্ড ডিভিশন পেয়েছি। তাই নাকি? কলেজে ফার্স্ট ইয়ারে পড়বার সময় 3জনেরই বিয়ে হয়ে গেল। তারপরেও মিল আছে। বলো তো মিলটা কি? আপনারা 3জনেই এখন অসুস্থ। না, 2জন মারা গেছে, শুধু আমি বেঁচে আছি। এই বাচ্চাটা তো মৃত্যুর মতোই, তাই না? হ্যাঁ তাই। আপনার ওই 2 বান্ধবী কিভাবে মারা গেলেন?
প্রথম মারা গেল ত্রিনা, বাচ্চা হতে গিয়ে মারা গেল। তারপর মারা গেল বরুণা, ম্যানিনজাইটিস হয়েছিল। কথা বলতে বলতে ফরিদা ক্লান্ত হয়ে পড়েছেন। হাতের ইশারায় তিনি তিথিকে পানির গ্লাস আনতে বললেন। তিথি পানি এনে দিল। সবটা খেতে পারলেন না, চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। তিথি বলল, আপনার কি কষ্ট হচ্ছে? হ্যাঁ। কোনো ওষুধপত্র কি আছে যা খেলে কষ্ট কমবে? না। আমি কি চলে যাব, নাকি আপনি আমাকে আরও কিছু বলবেন? ফরিদা চোখ না মেলেই বললেন, যাও। তিথি বলল, আপনার কি খুব বেশি কষ্ট হচ্ছে? আমি বরং আপনার পাশে বসে থাকি। ব্যথা যখন আরেকটু কমবে তখন যাব। ব্যথা কমবে না, তুমি যাও। তিথি উঠে দাঁড়াতেই ফরিদা বললেন, একটু বসো। তিথি বসল না, দাঁড়িয়ে রইল। ফরিদা চোখ মেলে তাকালেন। খানিকক্ষণ ইতস্তত করে বললেন, তোমার নিচের চিবুকেও তিল আছে, এটা কি তুমি কখনো লক্ষ্য করেছ? তিথি কিছু বলল না। ফরিদা কঠিন কণ্ঠে বললেন, তোমার ভাগ্যও আমার মতোই হবে। হলে কি আপনি খুশি হন? না, খুশি হই না। তিনি চোখ বন্ধ করে ফেললেন। তার বন্ধ চোখের পাতা উপচে টপটপ করে পানি পড়তে লাগল। মানুষের মন বড় বিচিত্র। তিথি ফরিদার চোখের পানি দেখে হঠাৎ অভিভূত হয়ে গেল। তার নিজের বুক ঠেলে কান্না উঠে আসতে লাগল। ফরিদা বললেন, তুমি কি একটু অজন্তার বাবাকে ডেকে আনবে? 5টার মধ্যে সে আসে। এখন 5টা 10 বাজে। সে নিচে আছে। তিথি দবির উদ্দিনকে পেল না। বসার ঘরে অজন্তা একা একা বসেছিল। সে বলল, বাবা ছিলেন, আপনি এসেছেন শুনে শার্ট গায়ে দিয়ে কোথায় যেন চলে গেলেন। বলতে বলতে অজন্তা মুখ টিপে হাসল এবং একটু যেন লজ্জাও পেল। এই লজ্জার কারণ তার নিজের কাছেও স্পষ্ট না। ভাদ্র মাসের শুরুতে অরু এসে উপস্থিত, হাতে একটা সুটকেস। তাকে নিয়ে এসেছে সদ্য গভ ওঠা মুখচোরা ধরনের এক ছেলে। ভীতু চাহনি, একবারও মাথা উঁচু করে তাকাচ্ছে না। সুটকেস নামিয়ে রেখেই সে উধাও হয়ে গেল। মিনু বললেন, ব্যাপার কি রে? অরু মায়া কান্না জুড়ে দিল। কান্নার ফাঁকে ফাঁকে ভাঙা ভাঙা কথা থেকে যা জানা গেল তা হচ্ছে, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে পালিয়ে এসেছে। যে তাকে পৌঁছে দিয়েছে তার নাম সাইদ। কলেজে আইকম পড়ে, পাশের বাড়িতে লজিং থাকে। মিনু কঠিন গলায় বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পেটে 6 মাসের বাচ্চা নিয়ে পালিয়ে চলে এলি, তার আগে বিষ খেয়ে মরতে পারলি না? বাজারে বিষ পাওয়া যায় না? অরু শুকনো গলায় বলল, সব কিছু না শুনেই তুমি এই কথা বললে? বেশ, বিষ এনে দাও, আমি খাবো। সময় তো শেষ হয়ে যায়নি। জালালউদ্দিন বললেন, কি শুরু করলে মিনু? মেয়েটা একটু ঠান্ডা হোক, সব আগে শুনি, না শুনেই বকাঝকা। মিনু ঝাঁঝিয়ে উঠল, সব কিছুর মধ্যে কথা বলবে না। কথা শোনাশুনির এখানে কি আছে? বোকার হদ্দ মেয়েটা, পেটে 6 মাসের বাচ্চা নিয়ে চলে এসেছে, কি সর্বনাশের কথা। জালালউদ্দিন বললেন, একটা ব্যবস্থা হবেই, এত চিন্তার কি? বিপদ দেবার মালিক যিনি, বিপদ ত্রাণ করার মালিকও তিনি। তুমি 1 কাপ গরম চা মেয়েটাকে দাও, মুড়ি থাকলে তেল মরিচ দিয়ে মাখিয়ে দাও। অরু মা, তুই আয় আমার কাছে, ঘটনা শুনি। মিনু বললেন, তোমাকে কোনো ঘটনা শুনতে হবে না। তিনি মেয়েকে নিয়ে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। তীক্ষ্ণ গলায় বললেন, এখন বল কি হয়েছে? তোর এত সাহস কেন হলো শুনি? অরু কিছুই বলল না। মাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। সমস্ত দিনেও এই কান্না থামল না। তিথি এলো 4টার দিকে। তিথিকে দেখে অরুর কান্না আরও বেড়ে গেল। জালালউদ্দিন বললেন, মেয়েটা কিছুই খায়নি। তিথি, মা দেখ তো কিছু খাওয়াতে পারিস কি না? বিরাট সমস্যা হয়ে গেল। বেশি কান্না ভালো না, চোখের ক্ষতি হয়। হিরো এলো সন্ধ্যার আগে আগে। সে কিছু না শুনেই খুব লাফঝাপ দিতে লাগলো। দুলাভাই বলে রেয়াত করব না, চটি জুতা দিয়ে পিটিয়ে চামড়া ঢিলা করে দিব, দাঁত সব কটা খুলে ফেলব। শালাকে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত বাঁধাতে হবে। তিথি এসে ধমক দিয়ে হিরুকে থামালো এবং বুঝিয়ে সুঝিয়ে টেলিগ্রাম করতে পাঠালো। টেলিগ্রাম করা হবে আব্দুল মতিনকে। সেখানে লেখা থাকবে, ওরও এখানে আছে, চিন্তার কোনো কারণ নাই।
হিরো টেলিগ্রাম করে টাকা নষ্ট করার তেমন কোনো প্রয়োজন অনুভব করলো না। বললেই হবে টেলিগ্রাম করা হয়েছে। চিঠি যদি মিস হতে পারে তাহলে টেলিগ্রামও হতে পারে। বর্তমানে হাত একবারই খালি। টেলিগ্রাম উপলক্ষে পাওয়া 20 টাকার নোটটা কাজে লাগাবে। হিরো চলে এলো ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে। এনার মা 4 দিন হলো হাসপাতালে ভর্তি হয়েছেন। বেশিরভাগ সময় রাতে এনা তার সঙ্গে থাকে। ভাগ্য ভালো হলে আজও হয়তো সে আছে। অবশ্য হাসপাতালে গিয়েও কোনো লাভ হবে না। ভদ্রমহিলার এখন তখন অবস্থা, সারাক্ষণই নাকে অক্সিজেনের নল ফিট করা। মাকে এই অবস্থায় ফেলে মেয়ে নিশ্চয়ই তার সঙ্গে বকবক করবে না। তবু চেষ্টা করতে তো দোষ নেই। ফিমেল ওয়ার্ডের দোতলায় জানালা ঘেঁষে এনার মার বেড। ফিমেল ওয়ার্ডে যাপার ব্যাপারে খানিকটা কড়াকড়ি আছে। হিরোর তেমন কোনো সমস্যা হলো না। কলাপসেবল গেটের দারোয়ানকে কাঁদো কাঁদো গলায় বলল, ভাই, আমার মা ছিলেন হাসপাতালে, মারা গেছেন এরকম সংবাদ পেয়ে এসেছি, একটু যদি কাইন্ডলি। হাসপাতালের লোকজনও মৃত্যু খবরে বিচলিত হয়। দারোয়ান তাকে ছেড়ে দিল। হিরো চলে এলো দোতলায়। আশ্চর্যের ব্যাপার, এনা বারান্দাতেই আছে। রেলিংয়ে ভর দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কাঁদছে নাকি? তার মার কি ভালো মন্দ কিছু হয়ে গেল? তেমন কিছু হলে চেঁচামেচি করে বাড়ি মাথায় তোলার কথা। হাসপাতালে বোধহয় সেরকম কিছু করার নিয়ম নেই। এই এনা। এনা চমকে তাকালো। বিরক্ত গলায় বলল, আবার হাসপাতালে চলে এসেছেন? পরশুদিন না বললাম হাসপাতালে আসবেন না? তোমার কাছে তো আসিনি। আমার এক ক্লোজ ফ্রেন্ড ইমতিয়াজ, ব্যাটার হঠাৎ পেট ব্যথা, অ্যাপেন্ডিসাইটিস ফাইটিস হবে, হাসপাতালে নিয়ে এসেছি। ব্যাটার এখন অপারেশন হচ্ছে। অপারেশন হওয়া পর্যন্ত থাকতেই হবে। কাজেই ভাবলাম খোঁজ নিয়ে যাই। তোমার মা, তার মানে বলতে গেলে আমারও মা। আপনার মা হবে কেন? কী সব উল্টোপাল্টা কথা বলেন। এইসব আর করবেন না, রাগে গা জ্বলে যায়। উনি কেমন আছেন? তা দিয়ে আপনার দরকারটা কি? মার খোঁজে তো আর আপনি আসেননি। তোমার মার খোঁজে আসেনি, তাহলে এলাম কেন? এসেছেন আমাকে বিরক্ত করতে। হিরো অতি দ্রুত প্রসঙ্গ পাল্টে ফেলল। নিচু গলায় বলল, এখানে সিগারেট খাওয়া যায় না? না, খাওয়া যায় না। আপনি এখন চলে যান তো। তুমি বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? মা ঘুমোচ্ছে তাই দাঁড়িয়ে আছি। তুমি ঘুমাও কোথায়? ঘুমাবো আবার কোথায়? এখানে কেউ কি আমার জন্য বিছানা করে রেখেছে? সারা রাত জেগে থাকো? অনেকে বারান্দায় চাদর পেতে ঘুমায়, আমি পারি না, ঘেন্না লাগে। বলতে বলতে এনা হাই তুলল। বেচারির শরীর খারাপ হয়ে গেছে। ভেজা ভেজা চোখ, মুখ শুকিয়ে কেমন যেন হয়ে গেছে। হিরুর মনটা মায়ায় ভরে গেল। সে কোমল গলায় বলল, চা খাবে নাকি এনা? কী সব কথাবার্তা আপনার? এখানে চা খাবো কোথায়? এটা কি রেস্টুরেন্ট? হাসপাতালের গেটের ভিতরে এক বুড়ো চা বিক্রি করছে। চা খেলে তোমার রাগ জাগতে সুবিধা হবে। চলো না। এক কাপ চা খেলেই আপনি চলে যাবেন? চলে যাব না তো কি? আমার ওই ফ্রেন্ডের অপারেশনের কি হলো খোঁজ খবর করে বাসা যেতে হবে। বিরাট সমস্যা বাসায়। আমার বড় বোন পালিয়ে চলে এসেছে। হেভি ক্রাইং হচ্ছে। আপনার বাসাটা তো খুব অদ্ভুত, সবসময় কেউ পালিয়ে যাচ্ছে কিংবা পালিয়ে আসছে। হিরো এর উত্তর দিল না। তার বড় ভালো লাগছে। রাতের বেলা এনাকে পাশে নিয়ে চা খাওয়া, এত আনন্দ সে রাখবে কোথায়? মেয়েটা যে তার দিকে কীরকম উইক এই ঘটনায় তাও প্রমাণ হয়ে যাচ্ছে। এক কথায় চা খেতে চলল। এদিকে তার মা এখন তখন অবস্থা। মুখে অবশ্য এই মেয়ে সারাক্ষণ উল্টা কথা বলে। তা বলুক, এটা মেয়ে ছেলের ধর্ম। সোজা কথা সোজাভাবে বললে মেয়ে ছেলে আর রইল কোথায়? চায়ে চুমুক দিয়ে এনা বলল, চাটা তো ভালো। হিরো দরাজ গলায় বলল, ভালো লাগলে আরেক কাপ খাও। এনা হেসে ফেলল। এত সুন্দর লাগলো মেয়েটার হাসি মুখ। আজ আবার শাড়ি পরেছে, ছাপা শাড়ি, পরীর মতো লাগছে দেখতে। আল্লাহ তাআলা মেয়েগুলোকে এত সুন্দর করে পাঠিয়েছেন কেন কে জানে। মেয়েদের সবই সুন্দর। এরা রাগ করলেও ভালো লাগে, অপমান করলেও ভালো লাগে। ভালোবাসার কথা বললে কেমন লাগবে কে জানে। এনার মুখ থেকে ভালোবাসার একটা কথা শুনতে ইচ্ছা করে। বলুন, কি বলবেন? আমি নিজে চায়ের দোকান দিচ্ছি, ভ্যারি সুন।
খুব ভালো। নাম একটা মনে মনে ঠিক করে রেখেছি, এখনও ফাইনাল করিনি। নাম হচ্ছে এনা টি স্টল। এনা চায়ে চুমুক দিয়েছিল। হঠাৎ হাসি এসে যাওয়ায় বিষম খেল। হিরো অপ্রস্তুত গলায় বলল, হাসির কি হলো? কিছু হয়নি, এমনি হাসছি। পীর সাহেবের কথা মতো দিচ্ছি। পীর সাহেব বলে দিলেন। চায়ের দোকান দিতে বললেন? হুম। পীর সাহেবের কথা ছাড়া আপনি কিছুই করেন না? না। তাহলে ওনার কাছে আমি একদিন যাব। হিরো উৎসাহী হয়ে উঠল। উৎসাহটা প্রকাশ করল না। মেয়েটা ঠাট্টা করছে কি না বুঝতে পারল না। ঠাট্টা হবার সম্ভাবনাই বেশি।